রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ ৪৯ পর্ব। ব্যস্ত সমস্ত হয়ে একটা কেদারা দেখিয়ে দিয়ে বিপ্রদাস বললে, আসুন নবীনবাবু, এইখানে বসুন। নবীন বললে, আমার পরিচয়টা পাননি বোধ হচ্ছে। মনে করেছেন আমি রাজবাড়ির কোন আদুরে ছেলে, যিনি আপনার ছোট বোন। আমি তার অধম সেবক। আমাকে সম্মান করে আমায় আশীর্বাদটা ফাঁকি দেবেন না। কিন্তু করেছেন কি? আপনার অমন শরীরের কেবল ছায়াটি বাকি রেখেছেন। শরীরটা সত্য নয়, ছায়া। মাঝে মাঝে সে খবরটা পাওয়া ভালো, ওতে শেষের পাঠ এগিয়ে থাকে। কুমু ঘরে ঢুকেই বললে, ঠাকুরপো, চলো কিছু খাবে। খাবো, কিন্তু একটা শর্ত আছে। যতক্ষণ পূরণ না হবে ব্রাহ্মণ অতিথি অভুক্ত তোমার দ্বারে পড়ে থাকবে। শর্তটা কি শুনি? আমাদের বাড়িতে থাকতেই দরবার জানিয়ে রেখেছিলুম, কিন্তু সেখানে জোর পাইনি। ভক্তকে একখানি ছবি তোমায় দিতে হবে। সেদিন বলেছিলে নেই, আজ তা বলবার জো নেই। তোমার দাদার ঘরের দেওয়ালে ওই তো সামনেই ঝুলছে। ভালো ছবি দৈবাত হয়ে থাকে। কুমুর ওই ছবিটি তেমনই যেন দৈবের রচনা। কপালে যে আলোটি পড়লে কুমুর মনের চেহারাটি মুখে প্রকাশ পায়, সেই আলোটিই পড়েছিল। ললাটে নির্মল বুদ্ধির দীপ্তি, চোখে গভীর সারল্যের সকরুণতা, দাঁড়ানো ছবি। কুমুর সুন্দর ডান হাতটি একটা শূন্য চৌকির হাতার উপরে। মনে হয় যেন সামনেও আপনারই একটা দূরকালের ছায়া দেখতে পেয়ে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। নিজের এই ছবিটি কুমুর চোখে পড়েনি। কলকাতা থেকে ছবিওয়ালা আনিয়ে বিবাহের কয়দিন আগে ওর দাদা এটি তুলিয়েছিল। তারপরে নিজের ঘরে ছবিটি টাঙিয়েছে। এইটিতে কুমুর হৃদয় আর্দ্র হয়ে গেল। ফটোগ্রাফের কপি আরও নিশ্চয় আছে, তাই দাদার মুখের দিকে চাইল। নবীন বললে, বুঝতে পারছেন বিপ্রদাসবাবু, বউরানীর দয়া হয়েছে। দেখুন না, ওর চোখের দিকে চেয়ে। অযোগ্য বলেই আমার প্রতি ওর একটু বিশেষ করুণা। বিপ্রদাস হেসে বললে, কুমু, আমার ওই চামড়ার বাক্সয় আরও খান কয়েক ছবি আছে। তোর ভক্তকে বরদান করতে চাস যদি তো অভাব হবে না। কুমু নবীনকে খাওয়াতে নিয়ে গেলে পর কালু এলো ঘরে। বললে, আমি মেজবাবুকে তার করেছি শীঘ্র চলে আসবার জন্যে। আমার নামে? হ্যাঁ, তোমারই নামে দাদা। আমি জানি তুমি শেষ পর্যন্ত হাঁ না করবে। এদিকে সময় বড় কঠিন হয়ে আসছে। ডাক্তারের কাছে যা শোনা গেল, তোমার উপর এত চাপ সইবে না। ডাক্তার বলেছে হৃদযন্ত্রের বিকারের লক্ষণ দেখা দিয়েছে। শরীর মন শান্ত রাখা চাই। একসময় বিপ্রদাসের যে অতিরিক্ত কুস্তির নেশা ছিল, এটা তারই ফল। তার সঙ্গে যোগ দিয়েছে মনের উদ্বেগ। সুবোধকে এরকম জোর তলব করে ধরে আনা ভালো হবে কিনা বিপ্রদাস বুঝতে পারলে না। চুপ করে ভাবতে লাগলো। কালু বললে, বড়বাবু মিথ্যা ভাবছ। বিষয়কর্মের একটা শেষ ব্যবস্থা এখনই করা চাই, আর এতে তাকে না হলে চলবে না। 12% সুদে মারোয়ারির হাতে পাঁঠা বিকিয়ে দিতে পারবো না। তারা আবার 2 লাখ টাকা আগাম সুদ হিসেবে কেটে নেবে, তার উপর দালালি আছে। বিপ্রদাস বললে, আচ্ছা আসুক সুবোধ, কিন্তু আসবে তো? যত বড় সাহেব হোক না, তোমার তার পেলে সে না এসে থাকতে পারবে না, সে তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু দাদা, আর দেরি করা নয়, খুকিকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। বিপ্রদাস খানিকক্ষণ চুপ করে রইল। বললে, মধুসূদন না ডেকে পাঠালে যাবার বাধা আছে। কেন? খুকি কি মধুসূদনের পাটখাটা মজুর? নিজের ঘরে যাবে, তার আবার হুকুম কিসের? আহার সেরে নবীন একলা এলো বিপ্রদাসের ঘরে। বিপ্রদাস বললে, কুমু তোমাকে স্নেহ করে। নবীন বললে, তা করেন। বোধ করি আমি অযোগ্য বলেই ওর স্নেহ এত বেশি। তার সম্বন্ধে তোমাকে কিছু বলতে চাই, তুমি আমাকে কোনো কথা লুকিও না। কোনো কথা আমার নেই যা আপনাকে বলতে আমার বাঁধবে। কুমু যে এখানে এসেছে, আমার মনে হচ্ছে তার মধ্যে যেন বাঁকা কিছু আছে। আপনি ঠিকই বুঝেছেন। যার অনাদর কল্পনা করা যায় না, সংসারে তারও অনাদর ঘটে। অনাদর ঘটেছে তবে? সেই লজ্জায় এসেছি। আর তো কিছুই পারি নে, পায়ের ধুলো নিয়ে মনে মনে মাপ চাই। কুমু যদি আজই স্বামীর ঘরে ফিরে যায়, তাতে ক্ষতি আছে কি? সত্যি কথা বলি,
যেতে বলতে সাহস করিনি। ঠিক যে কী হয়েছে বিপ্রদা সে কথা নবীনকে জিজ্ঞাসা করলে না। মনে করলে জিজ্ঞাসা করা অন্যায় হবে। কুমুকেও প্রশ্ন করে কোনো কথা বের করতে বিপ্রদাসের অভিরুচি নেই। মনের মধ্যে ছটফট করতে লাগলো। কালুকে ডেকে জিজ্ঞাসা করলে, তুমি তো ওদের বাড়িতে যাওয়া আসা করো, মধুসূদনের সম্বন্ধে তুমি বোধহয় কিছু জানো? কিছু আভাস পেয়েছি, কিন্তু সম্পূর্ণ না জেনে তোমার কাছে কিছু বলতে চাইনি। আর 2 দিন সবুর করো, খবর তোমাকে দিতে পারবো। আশঙ্কায় বিপ্রদাসের মন ব্যথিত হয়ে উঠল। প্রতিকার করবার কোনো রাস্তা তার হাতে নেই বলে দুশ্চিন্তাটা ওর হৃৎপিণ্ডটাকে ক্ষণে ক্ষণে মোচড় দিতে লাগলো।